হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এজুকেন বাংলা। থাম্বনেলে টপিক দেখে নিয়েছো। আজকে আমরা রিটস, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে রিটের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলো লেসনটা স্টার্ট করি, ঠিক আছে? দেখো, রিটস আমাদের কোন কোন আর্টিকেলে রিটের কথা বলা হয়েছে। আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 এই দুটো জায়গায় কিন্তু আমাদের রিটসের কথা বলা হয়েছে। আর্টিকেল 32 কার ক্ষেত্রে আছে? সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 32 আর্টিকেল নাম্বার 32-এর ভেতরে সুপ্রিম কোর্ট কিন্তু রিট ইস্যু করতে পারেন। এক। দ্বিতীয় হচ্ছে যে হাইকোর্টসগুলোর ক্ষেত্রে হাইকোর্টসও রিট ইস্যু করতে পারে, সেটা হচ্ছে আর্টিকেল 226-এর আন্ডারে। বোঝা গেল? এবার রিট রিট কি, তাই তো? রিট হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট আছে, তোমরা জানো, মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, কি করার জন্য? প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমাদের কনস্টিটিউশন প্রোভাইড করেছেন কি, সেটা হচ্ছে রিটস। ঠিক আছে? যেখানে সুপ্রিম কোর্ট 32-এর আন্ডারে রিটস ইস্যু করবে এবং হাইকোর্টসগুলো তোমার 226-এর আন্ডারে রিট ইস্যু করতে পারে, সেই ক্ষমতা কিন্তু দেওয়া আছে। মানে ধরো, কোনো একটি ব্যক্তি যদি মনে করেন তার কোনো মৌলিক অধিকারের তোমার মৌলিক অধিকার রিলেটেড কোনো কিছু প্রবলেম হয়েছে, তো তিনি ডাইরেক্ট আমাদের দেশের যে উচ্চ কোর্ট আছে, মানে যেগুলো আমাদের সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট, যে উচ্চ স্তরের কোর্ট রয়েছে, আমরা ডাইরেক্ট গিয়ে কিন্তু সেই কোর্টে আবেদন করতে পারি। কনস্টিটিউশন কিন্তু সেই অধিকার দিচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? আশা করি রিট কি সেটা নিয়ে আর সমস্যা থাকবে না। নেক্সট দেখো, আর্টিকেল 32, এটা কি বলো তো? আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে পার্ট 3-তে, তোমরা জানো সেখানে কত থেকে কত আর্টিকেলের মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়ে? 12 থেকে 35, 12 থেকে 35, এর মধ্যে যতগুলো আমাদের আর্টিকেল রয়েছে সব হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বলা রয়েছে আর্টিকেল 12 থেকে 35-এ। এখানে কি দেখতে পাচ্ছ? আর্টিকেল 32, যেখানে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারেন, সেই ক্ষমতা কনস্টিটিউশন সুপ্রিম কোর্টকে, আমাদের সব থেকে যে বড় বিচার ব্যবস্থা, তাকে দেওয়া হয়েছে, তাই তো? কিন্তু দেখো, আর্টিকেল 32, এখানে 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস আছে। বুঝলে কিছু? কি বলো তো? এই যে আর্টিকেল 32 যেখানে রিট ইস্যু করছে সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু নিজেও একটা ফান্ডামেন্টাল রাইট। বোঝা গেল? তাহলে আর্টিকেল 32 তো আমাদের ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেকশন দিচ্ছে, আবার সে নিজেও একটা ফান্ডামেন্টাল রাইটস, এটা মনে রাখবে। আর দেখো, আর এবার একটা কোশ্চেন হচ্ছে যে এই যে রিটসগুলো, এই যে রিটের কথা আমাদের সংবিধানে বলা আছে, তোমরা ভালো করে জানো আমাদের রিটেন কনস্টিটিউশন, আমাদের বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে, যেমন ফান্ডামেন্টাল রাইটস হয়ে যাক বা ডিপিএসপি হয়ে যাক, এগুলো আমরা কোনো না কোনো কান্ট্রির থেকে তাদের আইডিয়াগুলো কিন্তু বড় করেছি, তাই তো? যেমন ধরো, ডিপিএসপি আইরিশ কনস্টিটিউশন থেকে বড় করা, ঠিক সেরকম এই রিটসটা আমাদের ইংলিশ ল থেকে কিন্তু বড় করেছি। এই যে আইডিয়া রিটসের প্রোটেকশন দেওয়ার, সেই আইডিয়াগুলো কোথা থেকে আমাদের বড় করা? ইংলিশ ল থেকে বড় করা। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন হয়, এই যে দেখছো আর্টিকেল 32, এ নিজেও একটা ফান্ডামেন্টাল রাইট, সুপ্রিম কোর্ট এই রিট ইস্যু করতে পারে এই আর্টিকেলের ভেতরে, তাই তো? এবার কথা হচ্ছে, সুপ্রিম কোর্টও রিট ইস্যু করছে, হাইকোর্টসরাও রিট ইস্যু করতে পারছে, কিন্তু কার ক্ষেত্রটা বড়? মানে এই রিট ইস্যু করার যে ক্ষেত্রটা রয়েছে, যে স্কোপটা রয়েছে, সেটা কার ক্ষেত্রে ব্রডার মানে বড়, আর কার ক্ষেত্রে ন্যারোয়ার? আমরা দেখতে পাচ্ছি শুধু আর্টিকেল 32 নিজে ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেকশন দেওয়া হয়। কোনো ইন্ডিভিজুয়ালের বা কোনো অর্গানাইজেশনের যদি যায়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটকেই প্রোটেকশন দেবে আর্টিকেল 32-এর ভেতরে। তার মানে এর স্কোপটা কিন্তু কম। যেখানে 226-এর ক্ষেত্রে কি হয়, ফান্ডামেন্টাল রাইটসের তো করছেই, সাথে সাথে যে আদার লিগ্যাল রাইটস আছে সেগুলো কিন্তু হাইকোর্টস কিন্তু সেগুলোর ক্ষেত্রেও রিট ইস্যু করতে পারে। তাহলে বুঝতে পারছো কার স্কোপটা ব্রডার, মানে কার রিট ইস্যু করার ক্ষেত্রটা বড়? সেটা হচ্ছে কিন্তু আমাদের হাইকোর্টসের। শুধু তারা যে ফান্ডামেন্টাল রাইটসের ওপর প্রোটেকশন দেয় তা নয়, আদার যে লিগ্যাল রাইটস আছে সেখানেও কিন্তু তারা রিট ইস্যু করতে পারেন। ঠিক আছে? এটা মনে রাখবে যে এটা মানে ইউপিএসসিতে কিন্তু কোয়েশ্চেন এসেছিল, তো এবার বুঝতেই পারছো ডাব্লিউবিসিএস কনসেপচুয়াল হচ্ছে, স্টেটমেন্ট বেসড হচ্ছে, তো দিতেই পারে যে সুপ্রিম কোর্টের রিট ইস্যু করার যে স্কোপটা সেটা ব্রডার এবং এর ন্যারোয়ার, মানে উল্টোটা দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে ধ্যান রাখতে হবে যে না, হাইকোর্টসের রিট ইস্যু করার যে স্কোপটা, ক্ষেত্রটা, সেটা কিন্তু বড়। বোঝা গেল? চলো নেক্সট দেখি।
আচ্ছা, এবার দেখো একটা কোশ্চেন, ঠিক আছে, হুইচ আর্টিকেল ইজ কনসিডার্ড অ্যাজ দি হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। এই কোশ্চেনটা অনেক পরীক্ষা এসেছে, আসবে ভবিষ্যৎ, মানে ভবিষ্যতেও আসবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টেটমেন্ট ওয়াইজ হতে পারে বা ওয়ান লাইনার হিসেবেও হতে পারে। প্রথমে শুরুতেই আমি একটা কথা বললাম, যখন আর্টিকেলগুলো আর্টিকেল 32 এর সম্পর্কে বলছিলাম, তখন আমরা কি দেখলাম যে আর্টিকেল 32 রিট ইস্যু করে প্রোটেকশন দিচ্ছে আমাদের মৌলিক অধিকারকে, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেকশন করার জন্য আমাদের সুপ্রিম কোর্ট রিট ইস্যু করছে আন্ডার আর্টিকেল 32। দেখলাম 32 হচ্ছে নিজেও একটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট। সেই জন্য ডক্টর B.R. আম্বেদকর বলেছেন যে আমাদের কনস্টিটিউশনের যে হার্ট অ্যান্ড সোল সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 32। কোনটা? আর্টিকেল 32, যাকে আমরা কনস্টিটিউশনাল রেমিডিজও বলে থাকি, যে আর্টিকেলকে, ঠিক আছে। তাহলে যে কোশ্চেন যদি আসে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং আর্টিকেলস ইজ কনসিডার্ড অ্যাজ দি হার্ট অ্যান্ড সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, আনসার কি হবে? আর্টিকেল 32। বোঝা গেল? কারণ এই আর্টিকেলের গুরুত্ব খুবই খুবই বেশি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। সেজন্য আমাদের ফাদার অফ দি কনস্টিটিউশন নিজেই বলে গেছেন যে এই আর্টিকেলটাই হচ্ছে আমাদের হার্ট অ্যান্ড সোল। তো কোনো কনফিউশন নেই, চলো এবার নেক্সট দেখি। আচ্ছা, এবার দেখো আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান রিটসের কথা বলেছে, আর্টিকেল 32 এবং 226-এর আন্ডারে একটা আমাদের সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারবেন, আর একটা হাইকোর্টসগুলো, দেশের যে হাইকোর্টস আছে তারা ইস্যু করতে পারবে। এবার হচ্ছে কনস্টিটিউশন 5টা রিটসের কথা বলেছে, ঠিক আছে। কটা রিটসের কথা বলা আছে কনস্টিটিউশনে? 5টা। সেগুলো কি কি দেখো, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্সিওরারি আর কো ওয়ারান্টো, ঠিক আছে। তাহলে এই 5টা রিটসের কথা বলা হয়েছে। কি কি আরেকবার বলে দিচ্ছি, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্সিওরারি অ্যান্ড কো ওয়ারান্টো হলো। এবার দেখো হিবিয়াস কর্পাস, এই যে রিটটা না, এটা আমরা দেখতে পাই, এই রিটটা কিন্তু বেশি অ্যাপ্লাইড হয়, ঠিক আছে। এটা মানেটা কি দেখো, টু হ্যাভ দি বডি অফ, মানে এটা এই রিটসের দ্বারা কোনো মানুষ, কোনো পার্সন অন্য কোনো পার্সনকে ডিটেন করতে পারে, ঠিক আছে। ধরে নাও কাউকে সন্দেহ হয়েছে, তো সেই মানুষকে ডিটেন করলো, কে? পুলিশে ডিটেন করলো, নিজেদের নিল। কিন্তু তোমরা শুনে থাকবে যে এটা সবসময় বলা হয় কাউকে যদি অ্যারেস্ট করা হয় বা ডিটেন করা হয়, তাহলে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে কোর্টে পেশ করতে হয়, তাই তো। এইটা হচ্ছে সেই রিটটা, হিবিয়াস কর্পাস। যদি কাউকে তুমি ডিটেন করো, তাহলে সেই মানুষটাকে, যাকে ডিটেন করা হয়েছে, তাকে কিন্তু কোর্টের সামনে পেশ করতে হবে, এবং কোর্ট তার লিগালিটি চেক করবে যে এই ব্যক্তিকে যে এই ডিটেন করা হয়েছে সেটা কতটা লিগেল। আবার যদি দেখা যায় যে লিগ্যালিটি সেটা ভয়েড, মানে লিগেল নয়, ভুলবশত তাকে করা হয়েছে, কোনো সেরকম স্ট্রং এভিডেন্স নেই যে কাউকে ডিটেন করা হচ্ছে, তাহলে তখন কি হয়, সেই পার্সনটাকে ডিটেনশন ফ্রি করে দেওয়া হয়, তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এইটাই হলো আমাদের হেবিয়াস কর্পাস। এই রিটটা কিন্তু আমাদের দেশে দেখা যায় বেশি অ্যাপ্লাইড হচ্ছে হেবিয়াস কর্পাস। তো বোঝা গেল টু হ্যাভ দি বডি অফ, মানে কোর্টের সামনে কোনো ডিটেন ব্যক্তিকে কিন্তু মানে তাকে নিয়ে যেতে হবে, পেশ করতে হবে। বোঝা গেল? হিবিয়াস কর্পাস নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি। চলো নেক্সট দেখো। এবার দেখো ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি? উই কমান্ড। তার মানে একটা হায়ার অথরিটি কমান্ড করবেন, মানে সুপ্রিম কোর্ট হয়তো কমান্ড দিচ্ছেন কি, যদি কোনো অফিসিয়াল, এটা কাদের ক্ষেত্রে ম্যান্ডামাস রিটটা প্রয়োগ করা হয়? যারা এক্সিকিউটিভ পজিশনে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়। ধরো কোনো অফিসিয়াল একটা কাজ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেননি, তখন কিন্তু রিট ইস্যু করা যাবে সেই ব্যক্তির ক্ষেত্রে। যদি ধরো আমি কোনো অফিসিয়ালকে বললাম যে আমার এই কাজটা দরকার, তিনি সেই কাজটা করে দিলেন না, কোনো অফিসিয়াল হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, কেউ হতে পারে, তো তিনি কাজটা, কোনো এক্সিকিউটিভ পজিশনের লোক হতে পারে, তিনি কাজটা করলেন না, তখন আমি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে ডাইরেক্ট গেলাম, দিয়ে আমি বললাম যে এটি আমার কাজ করছেন না, তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা কি করবে, তারা কিন্তু কমান্ড করবে ওকে, অফিসিয়ালটাকে, যে তুমি কেন তার কাজ করনি, তাকে বলা হবে যে তার কাজটা যেন তাড়াতাড়ি করে দেওয়া হয়। তাহলে সেই ক্ষেত্রে কোন রিট ইস্যু করা হবে? ম্যান্ডামাস, ঠিক আছে। উই কমান্ড দেবে হায়ার অথরিটি সেই পার্সনটাকে, যিনি সেই দায়িত্বে রয়েছেন, যে তুমি তোমার কাজটাকে সম্পন্ন করো। হলো? এবার দেখো, আচ্ছা এবার দেখো আমাদের যে 3 নম্বর রিটের কথা হচ্ছে সেটা হচ্ছে প্রোহিবিশন টু ফরবিড। কি বলছে যে কোনো হায়ার কোর্ট
লোয়ার কোর্টকে কি বলতে পারে যে কোনো ধরো কেস রয়েছে, কিন্তু লোয়ার কোর্ট কি করছে, সেই কেসে হয়তো ভুল মানে রেজাল্ট দিয়ে দিতে পারে, বা ভুল করার থেকে, লোয়ার কোর্টকে ভুল করার থেকে প্রথমেই তাকে ফরবিট করছে, যে তাকে থামিয়ে দিচ্ছে, এবং তারা নিজেদের কাছে বলছে যে আমাদেরকে ইনফরমেশনগুলো দাও। তাহলে সেটা কি হচ্ছে, প্রোহিবিশন, যেখানে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে থামিয়ে দেয় যদি তারা তাদের জুরিসডিকশনের ওপরে গিয়ে, মানে তাদের জুরিসডিকশনকে এক্সেস করে, তার মানে তাদের যে পাওয়ারের ক্ষমতা, যেখানে তারা বিচার ব্যবস্থা করবেন, তার বাইরে গিয়ে যদি কোনো ইলিগাল তোমার রেজাল্ট দিতে যায়, সেক্ষেত্রে তার আগে, রেজাল্টটা দেওয়ার আগেই হায়ার কোর্ট কি করে, তাদেরকে থামিয়ে দেয়, তাদেরকে ফরবিড করে। তো সেটাই হচ্ছে আমাদের প্রোহিবিশন। তাহলে আমরা এক কথায় প্রোহিবিশনকে বলতে পারি, যদি কোনো লোয়ার কোর্ট ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ঠিক এমন সময়ে হায়ার কোর্ট এসে তাকে আটকে দেয় যে না, ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, থেমে যাও, ঠিক আছে। তাহলে এক কথা আমরা সাধারণ ভাষায় এভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে প্রোহিবিশন, টু ফরবিড, মানা করা। চলো সার্সিওরারি দেখো, সার্সিওরারি হচ্ছে কোনো হায়ার কোর্ট লোয়ার কোর্ট বা ট্রিবিউনালকে, যদি লোয়ার কোর্টের যে তোমার ধরো কোনো কেস আছে, সেটার জাজমেন্ট দিল, এবং সেই জাজমেন্টটার লিগালিটি চেক করা, সেটা হচ্ছে হায়ার কোর্টের কাজ, মানে হায়ার কোর্ট তার কাজ করবে। ধরো কোনো লোয়ার কোর্ট তাদের যে জাজমেন্ট দিয়েছে সেটা ইললিগাল, বা তাদের জুরিসডিকশনকে এক্সেস করে গেছে, তো এই ধরনের ক্ষেত্রগুলোর, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে কি তখন হায়ার কোর্ট কোন রিট ইস্যু করতে পারে, সার্সিওরারি, যে তোমরা ভুল ডিসিশন নিয়েছো, তার রিভিউ এবার আমরা করব, আমরা ঠিক করব সেই কেসটা, যা তোমরা ভুল করেছো সেটা এবার আমাদেরকে সংশোধন করতে হবে। সেই জন্য এই রিটটা ইস্যু করা হয়, যে কোনো জাজমেন্ট যদি ইললিগাল হয়ে যায়, বা কনস্টিটিউশনের কোনো রুল ব্রেক করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হায়ার কোর্ট এই সার্সিওরারি রিটটা ইস্যু করে। আর সার্সিওরারি রিট কিন্তু ইস্যু হবে শুধু জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল এই বডিজের ওপরেই। কো ওয়ারেন্টও দেখো, বাই হোয়াট অথরিটি। অনেক সময় হয় যে কোনো পার্সন, আমরা দেখেছি কোনো এক্সিকিউটিভ, এটাও কিন্তু এক্সিকিউটিভের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়ে থাকে, ঠিক আছে। তো দেখা যায় কোনো এক্সিকিউটিভ তার পজিশনে আছেন, কিন্তু দেখা গেল সে যে ওই পজিশনটা অ্যাকোয়ার করে রেখেছে, মানে সেই পজিশনে যে তিনি আছেন, দেখা গেল তার কোনো যোগ্যতার কোনো একটা খামতি থেকে গেছে, যে যোগ্যতায় ওই পার্সনটাকে দেওয়া হয়েছিল, তখন কিন্তু হায়ার অথরিটিজ, কোর্ট তাকে কোশ্চেন করতে পারে, বাই হোয়াট অথরিটি তুমি ওই পজিশনটাকে ধরে রেখেছো। অনেক সময় হয় দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে ইললিগাল ওয়েতে কেউ পজিশন পেয়ে যায়, কেউ জব পেয়ে যায় পাবলিক অফিসে, এটা কিন্তু পাবলিক অফিসের কথা বলা হচ্ছে, পাবলিক অফিসে, তখন কিন্তু এই তোমার রিটটা ইস্যু করা যেতে পারে, কো ওয়ারেন্টো, বাই হোয়াট অথরিটি ইউ অ্যাকোয়ার্ড দ্যাট পজিশন ইন পাবলিক অফিস, ঠিক আছে। তাহলে কোনো পাবলিক অফিসে যে পোস্ট থাকবে, তোমাকে কিন্তু সেই যোগ্যতার হতে হবে, তবেই তুমি সেই পোস্টটা অ্যাকোয়ার করতে পারো। যদি তোমার যোগ্যতায় দেখা যায় ইললিগালিটি ধরা পড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিটটা ইস্যু করা যাবে, বাই হোয়াট অথরিটি, ঠিক আছে। এই ছিল আমাদের রিটস, সংবিধানে বলে দেওয়া 5টা রিটসের কথা, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টসরা কিন্তু ইস্যু করতে পারেন। আশা করি তোমাদের রিটসগুলো রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর এরকম যদি আরও টপিক তোমরা নিতে চাও, তোমরা সাজেস্ট করতে পারো যে ম্যাম এই টপিকটা একটু পড়িয়ে দিন বা কিছু, তাহলে আমি চেষ্টা করবো সেই টপিকগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। টিল দেন স্টে টিউনড উইথ এডুকেয়ান বাংলা।